আসসালামু আলাইকুম। ভয়েস অফ টাঙ্গাইলের আজকের এই টক শোতে সবাইকে স্বাগতম। আজকের আমাদের বিষয় বিতর্কিত ওয়াকফ বিল ও ভারতের মুসলমানদের ভবিষ্যৎ। আজকে আমাদের সাথে যুক্ত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জনাব আমিনুল ইসলাম। জনাব আমিনুল ইসলাম, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মাননীয় হোস্ট মহোদয়, আমাকে আপনাদের অনুষ্ঠানে অতিথি করার জন্য। শুরুতেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা এখন শুনতেছেন এবং আগামীতে যারা শুনবেন তাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা বিষয়টার কথা বলছি, সেটা হলো ওয়াকফ বিল। আমরা জানি ভারতের সম্প্রতি একটি বিতর্কিত বিল উত্থাপন করা হয়েছে, যেটা অনেকেই বলতেছেন যে এটা কি ভারতের মুসলমানদের জন্য হুমকি হিসাবে অবস্থান হতে যাচ্ছে। তো জনাব আমিনুল ইসলাম, আপনাকে আমি প্রশ্ন করছি যে ওয়াকফ বিলটা আসলে কি? মোহাম্মদ নাজির আল মাকসুদ ভাইকে শুরুতেই যে বিষয়টা নিয়ে আমাদের সারা বাংলাদেশ এবং ভারত পাকিস্তান উপমহাদেশের ওই উপমহাদেশের যে তিনটা দেশ বিভক্ত হওয়ার পরে যে আমাদের বাংলাদেশ এবং ভারতের যে ওয়াকফ বিলটা, যেই বিতর্কে বিলটা পাশ হয়েছে, তো প্রথমেই আসে ওয়াকফ বিলটা কি। ওয়াকফ বিলটা হচ্ছে আহ এটা একটা মুসলমানদের একটা সম্পত্তির একটা বোর্ড আর কি। ওয়াকফ একটা বোর্ড আছে, তো এখানে যারা মুসলমান আছেন, আহ, যারা দানবীর আছেন, যারা বড় লোক মুসলমান আছেন, তাদের যে একটা সম্পত্তি আছে, যারা মুসলমানদের কল্যাণে দিয়ে থাকেন বা মুসলিমদের কল্যাণে এটা ব্যয় হয়ে থাকে, যেমন মাদ্রাসা ক্ষেত্রে যে এই ওয়াকফকৃত যে সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তিগুলো হচ্ছে মূলত ওয়াকফ বিল। তো এখন যে বর্তমান যে ভারতের কয়েকদিন আগে যে মোদিজি সরকার বা বিজেপি সরকার কর্তৃক যে ওয়াকফ বিল বাতিল করা হয়েছে, তো সেখান থেকে আসলে আমাদের এই ওয়াকফ বিলটা নিয়ে আরো আলোচনা সমালোচনা জন্ম দিচ্ছে। তো এখন আমরা শুরুতে জানলাম যে ওয়াকফ বিলটা কি। এখন হচ্ছে ওয়াকফ বিলটা কোথা থেকে বা কত সাল থেকে আমাদের ভারতে আবির্ভাব হয়েছে। প্রথমে জানিয়ে রাখি যে দ্বাদশ শতাব্দী থেকে এশিয়ার যে শাসক আছে, যারা দিল্লি সালতানাতে বসতেন, উনারা প্রায় বসার পর থেকে এই ওয়াকফ বিলটা চালু হয়েছেন। এসব ওয়াকফ বিল তাদের থেকেই এখন পর্যন্ত ভারতে ওয়াকফ বিল বা ওয়াকফ বোর্ডের আন্ডারেই মুসলিমদের যে ওয়াকফকৃত সম্পদ, মসজিদ, মাদ্রাসা বা কবরস্থান এর যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোর ওয়াকফ বোর্ডের আন্ডারেই এটা হয়ে থাকে আর কি। এখন ওয়াকফ বোর্ডের কিছু নিয়ম আছে বা ওয়াকফকৃত সম্পত্তির কিছু নিয়ম আছে। তো সেই নিয়মটা হচ্ছে এরকম যে এখানে ব্যক্তিগত কাজে বা রাষ্ট্রীয় কাজে এই ওয়াকফ বোর্ডের যে আন্ডারে যে সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তিগুলা ব্যবহার করা যাবে না। যে আমার পার্সোনাল কাজে বা আমার ব্যক্তিগত কাজে বা আমার নিজের সুবিধা হবে এরকম কোনো কাজে আমি ওয়াকফ বিল এটা ব্যবহার করতে পারবো না। বা এরকম হতে পারে যে রাষ্ট্র এটাকে ব্যবহার করবে, এই অধিকার ওই ওয়াকফ বোর্ডকে দেওয়া হয় নাই। তো এজন্য মুসলিমদের কাছে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ বিলটা এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং ওয়াকফ বোর্ড যে আছে, সেই ওয়াকফ বোর্ড এই সম্পত্তি নিয়ন্ত্রণ করে থাকে এবং তাদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে এখানে। যেমন আপনি চাইলেই ওয়াকফ বোর্ডের যারা কর্মকর্তা আছে, তারা নিজেরা এই কাজে ব্যবহার করতে পারবে না, বা তারা যদি অনুমতি দেয় বা তাদের অনুমতি ক্রমেও রাষ্ট্র কর্তৃক এই সম্পত্তি ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে মূলত ওয়াকফ বোর্ড। এবং এই ওয়াকফ বোর্ডের এই আইনের অধীনে বা ওয়াকফ বোর্ডের যে আইনটা ছিল 1995 বা 1995 সালে যে নিয়ন্ত্রিত হয়ে আসছিল, সেখানে এখানে নিয়ম ছিল। যেমন এই আইনের অধীনে
রাজ্য ভিত্তিক বোর্ড গঠন করা হয়ে থাকবে। বিভিন্ন আলাদা আলাদা যে রাজ্যগুলো মুসলমান আছেন বা রাজ্য সরকারের মনোনীত যে মুসলমান আইন প্রণেতা আছে, মুসলিম আইন প্রণেতা বা বার কাউন্সিলের সদস্য বা ইসলামিক পাণ্ডিত্য গ্রহণ করে থাকে, ইসলাম সম্পর্কে যারা গভীর জ্ঞান ধারণ করে থাকে, তাদেরকে দ্বারা এই ওয়াকফ বোর্ডটা নিয়ন্ত্রণ করা হতো, বা তাদেরকে দ্বারা এই ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মুসলমানদের প্রপার যে এই ওয়াকফ বোর্ডের যে প্রপার যে নিয়ম কানুন সেটা পরিচালিত হয়ে আসছিল। এবং মালিকানা হিসাবে এই বোর্ড বা মালিকানা হিসাবে সারা ভারতে যে বোর্ডগুলো আছে বা বিভিন্ন সম্পত্তির মালিকানাধীন যে বোর্ডগুলো আছে, তার মধ্যে ওয়াকফ বোর্ডের অধীনে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তি হচ্ছে উল্লেখযোগ্য একটা সম্পত্তি। যেমন ধরেন সারা ভারত জুড়ে প্রায় 8,72,000 প্লাস 8,72,351টি জমি এই ওয়াকফ বোর্ডের অধীনে আছে, এবং যার মূল্য প্রায় 1,20,000 কোটি রুপি টাকা। আপনি ধারণা করতে পারেন যে কতটুকু মূল্যবান এই সম্পত্তি। প্রায় 1,20,000 কোটি রুপি টাকা, প্রায় 9,40,000-এর বেশি একর সম্পত্তি এখানে আছে। তো যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে 1,20,000 কোটি রুপি টাকা। তো আপনারা ভাবতে পারতেছেন যে এই কত বিশাল একটা সম্পত্তি এখানে এই ওয়াকফ বোর্ডের অধীনে আছে। তো এখন ওয়াকফ বোর্ড যেটা ভারত সরকার কর্তৃক বাতিল করা হয়েছে, তো সেখানে কিছু নিয়ম কানুনের চেঞ্জ আসছে। যেমন এখানে আপনি বুঝতে পারবেন যে এখানে বলা হয়েছে যে ওয়াকফ যে বোর্ড আছে সেই বোর্ডের যারা দায়িত্বশীল থাকবেন তারা সরাসরি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হবে এখানে। তো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত যদি এখানে হয়, তাহলে সবচেয়ে বড় যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে যে, সাপোজ ধরেন আমাদের টাঙ্গাইলে একটা মসজিদ আছে, সে মসজিদের সভাপতি হচ্ছে ডিসি মহোদয়। তো যদি এরকম সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, সে ডিসি যদি হিন্দু হয়, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এখানে, যে একটা মসজিদের সভাপতি হচ্ছে একজন হিন্দু। এটা কিন্তু মানে একটা অন্যরকম একটা হয় আর কি, যে মানে কেমন দৃষ্টিকট হয় যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের যে সভাপতি সে হচ্ছে হিন্দু। ওয়াকফ বোর্ডের অধীনে যে সরকারের অধীনে যদি সম্পত্তিগুলো চলে যায়, ব্যাপারটা তার এরকম হবে যে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার অধিকাংশ জায়গায়, যেহেতু ভারত অধিকাংশ হিন্দু, সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলমান, তো সেখানে দেখা যাবে যে একটা রাজ্যের প্রধান সে হচ্ছে হিন্দু। তো তার এই যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো দেখাশোনা করার দায়িত্ব একজন হিন্দু বহন করতেছে, দেখাশোনা করতেছে। তো এখানে মানে একটা মুসলমানদের যে একটা মানে আবেগের স্থান, ধর্ম তো একটা আবেগের স্থান, তো এখানে যদি তারা দেখাশোনা করে তো তারা প্রপারলি করতে পারবে না, দেখাশোনা করতে পারবে না, এটা সহজ নয়। যেমন আমি যদি কোন একটা হুজুর বা কোন একটা আলেম যদি একটা পূজা কমিটির মানে হয়, সভাপতি হয়, তাহলে সে তো এটা ভালোভাবে ইউজ করতে পারবে না, যে পূজা কিভাবে হবে না হবে এটাকে ইউজ করতে, সে প্রপারলি কোনো কিছুই করতে পারবে না। তো মুসলমান যে ওয়াকফ বিলটা যে বাতিল করা হয়েছে, তো এটা মুসলমানদের আলটিমেটলি অনেক ক্ষতি হয়েছে। যেমন সাপোজ ধরেন যে বিজেপি সরকার ওয়াকফ বিল বাতিল করার ফলে যে সম্পত্তি তারা দাবি করতেছে যে মানে এখানে প্রচুর দুর্নীতি হয়, যে যার কারণে আমরা রাষ্ট্রের অধীনে নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে আমাদেরকে বুঝতে হবে যে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি। দেখেন, আপনি বিজেপি সরকার কর্তৃক মুসলমানদের যে অত্যাচার বা অবিচার সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো এই কারণে ওয়াকফ বিল আমাদের ধারণা বা মুসলমানদের ধারণা বা আমাদের ভারতের, পাকিস্তান বা বাংলাদেশের মুসলিমদের, সারা বিশ্বের যে মুসলিমদের যে একটা ধারণা যে ওয়াকফ বিল বাতিল করেই শুধু ক্ষান্ত হবেন না, এখানে আরো তারা বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যেমন এই জমিগুলা দখল করে নিতে পারে, দখল করে রাষ্ট্রের অন্যান্য কাজে লাগাইতে পারে। যেমন কিছুদিন আগে প্রায় 350-এর উপরে জমি, দানকৃত জমি তারা দখল করেছেন, এবং দখল করে এখানে মানে রাষ্ট্রের কাজে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা আশঙ্কা করছি যে এই বিল করার ফলে
এই বিল ওয়াকফ বিলটা সংশোধনের ফলে আমাদের মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে, ওয়াকফ বোর্ডের অধীনে যে সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তিগুলো আমরা মানে হারিয়ে যাওয়ার একটা ভয় করছি, বা আমাদের এখান থেকে হাত থেকে যে ছুটে যাবে বিশাল একটা সম্পত্তি, মানে এটার ভয় আমরা করছি এখানে। জি জি, ধন্যবাদ। বুঝতে পারলাম আমি। এখন আমি যদি সরাসরি কথাটা উল্লেখ করি, যেমন আমরা দেখেছি ঐতিহাসিকভাবে যে বাবরি মসজিদের মতো বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং বিভিন্ন মসজিদ গুলোতে তারা আক্রমণ করেছে। তো এই ওয়াকফ বিলটাকে কি আপনি কিভাবে দেখছেন, যে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং মসজিদ প্লাস অন্যান্য যেসব স্থাপনা আছে সেগুলোকে কি লিগালাইজ করা হলো আর কি, যে এখন আর কোনো আইনি জটিলতা নেই, এখন আইনের মাধ্যমে তারা আর কি আলটিমেটলি সেই তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে আর কি। জি, ধন্যবাদ। তো আমি তো এই কিছুক্ষণ আগে আপনাকে বলছি যে মধ্যপ্রাচ্যের ২৫০টারও বেশি জমি দখল করে তারা, মানে যেটা বললাম আর কি, মহাকাল করিডোর গঠন করছে। জি মানে জি এটা বিল সংশোধন আগেই করছে। মানে সেখানে এবং বিভিন্ন মসজিদ এবং কবরস্থান ছিল সেখানে। তো এখানে তারা জোরপূর্বক মানে তারা এটা দখল করছে। তখন কিন্তু আইনি বৈধতা ছিল না। ছিল না। জি জি এখন জি এখন এটা আইনি বৈধতা পাবে এখন। আইনি বৈধতার পাওয়ার আগেই কিন্তু আমাদের মুসলিমদের যে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলো আছে, যেমন বাবরি মসজিদ, তারপরে হচ্ছে আপনার জামহাল জামে মসজিদ কেন্দ্রিক যে মানে সংঘর্ষ, তারা যে এই মসজিদগুলা মানে ভেঙে ফেলছে, মানে মুসলিমদের ঐতিহ্য স্থান হওয়ার ফলে। তো জি জি সেখানে আমরা সেখানে দেখছি এখন মোদী সরকার বা ভারতের যে বিজেপি সরকার, সেটা এখন এটা আইনি ভাবে বৈধতা দেওয়া হয়েছে। তখন মানে এখন আগে তো আইনি একটা প্রক্রিয়া ছিল, এখন তো সেটাও নাই। তো এই জন্য আমরা আশঙ্কা করছি যে মানে এই ওয়াকফ বোর্ড মানে নতুন করে বা আইনি সংশোধন হওয়ার ফলে এটা আরো ভারতের মুসলমানদের জন্য দুর্দশা নেমে আসবে, এবং বিজেপি সরকার করতে কট্টর হিন্দুত্ববাদী যে সরকারটা আছে, সেই সরকারটা আমাদের এই সম্পত্তির উপর আরো নজর ফেলবে, এই ভয় আমরা বা এই আশঙ্কা আমরা করছি। যে আপনার কথা আমি বুঝতে পেরেছি, এবং আমি তাহলে এটাই বলতে পারি যে ভারতের বিজেপি সরকার মুসলমানদেরকে দমানোর জন্য এই বিলটি তারা প্রণয়ন করেছেন। এখন আপনার কি মনে হচ্ছে যে সামনের বছরগুলোতে ভারতের রাজনীতিতে এটা কিরকম ইফেক্ট আনতে যাচ্ছে, যেহেতু একটি সম্প্রদায়ের সম্পত্তিতে দখল আসা যাচ্ছে, তো তাদের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও এটার প্রভাব পড়বে। তো আপনি প্রথমে আমি শুনতে চাচ্ছি যে ভারতের প্রভাবটা আমাদের দেশের উপর কতটুকু আসতে যাচ্ছে, যে যেখানে পাশের দেশে এভাবে দমন পীড়ন চালানো হচ্ছে, সেখানে আমাদের বা আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে তারা আর কি কিভাবে বিষয়টা আর কি ডিল করবে। ধন্যবাদ। তো শুরুতেই মানে আমি একটা দুঃখের কথা বলে শুরু করছি। সেটা হচ্ছে, দেখেন, কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং ভারতের প্রধানমন্ত্রী, তার সাথে বৈঠক হলো। তো সেখানে মানে ভারতের যে প্রধানমন্ত্রী আছেন উনি কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলছেন যে আমাদের মানে আমরা খুবই উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরকে নিয়ে। মানে আমরা কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কিন্তু ঘটনা কোনো হয়নি যে মানে ব্যক্তিগত কারণে বা আক্রোশের কারণে বা সে একজন হিন্দু সংখ্যালঘু এই কারণে একজন মুসলমান একজনকে হিন্দুকে আঘাত করছে, এরকম ঘটনা কিন্তু হয় না। যেগুলো হয়েছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে। কিন্তু আমাদের একটা বিষয় কষ্ট হচ্ছে যে আমাদের বাংলাদেশের সরকার কর্তৃক মানে এই পদক্ষেপটা আমরা জানাইতে পারতেছি না যে না, তোমরাও আহ মুসলমানদেরকে উপর অত্যাচার করতেছো বা সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদেরকে তোমরা বেশি অত্যাচার করতেছো। এই বিষয়টা মানে আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে। বাকি ব্যাপারটা যেটা বললেন যে আগামীতে রাজনৈতিক বা বাংলাদেশে বা আশেপাশের দেশগুলোতে এটা কি প্রভাব ফেলতে পারে। প্রথমেই বলে রাখি যে আমরা মুসলমান, মুসলমান একে অপরের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের দুঃখে যদি কোনো মুসলমানের কান্না না আসে সে মুমিন নয়। আমরা প্রত্যেকটা মুসলমান একটা শরীরের মতো, যে শরীরের কোনো একটা অংশে যদি আঘাত লাগে, আঘাত আমাদের যেমন সারা শরীরের আঘাত বহন করতে হয়, তেমনি সারা বিশ্বের যত মুসলমান আছে কোনো একটা মুসলমানের কষ্ট যদি হয় বা কারো কোনো একটা মুসলমানের গায়ে যদি আঘাত করা হয়, সে আঘাতের ক্ষতটা আমাদের সকল মুসলমানেরই বহন করতে হয় বা আমরাও কষ্ট পাই। তো ভারতে
মুসলমানরা নির্যাতিত, সেই পূর্বের ইতিহাস, 1964 সালে কলকাতায় যে দাঙ্গা লেগেছিল, মুসলমানদের গণহত্যা চালিয়েছিল, বা 1926 সালে যে মুসলমানদের উপর যে গণহত্যা, আমিনুল ইসলাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমিনুল ইসলাম, জনাব আমিনুল ইসলাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জনাব আমিনুল ইসলাম, জি 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 তো দুঃখিত, আসলে আমাদের পুরো লাইনটি ছিল। আমি এখন আবার আপনার কাছে ফিরে যাচ্ছি, আপনি কথা কন্টিনিউ করুন। জি ধন্যবাদ। তো 1926 সালে হিন্দু কর্তৃক বা কট্টর হিন্দুত্ববাদ কর্তৃক যে মুসলমানদের উপর যে নরকীয় গণহত্যা চালিয়েছিল, তো সেই ইতিহাস আমরা জানি। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আশেপাশের যে রাজনীতিতে এই বিলটা, ওয়াকফ বিলটা যে হইলো, মানে সংশোধন হলো, তো সেই সংশোধনের কারণে রাজনীতির কারণে ওইরকম যদিও ইমপ্যাক্ট ফেলতে পারবে না, কারণ ভারতে রাজনীতিতে মুসলমানদের ওইরকম অবদান আছে কিছু কিছু ক্ষেত্রে, বাট অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি ধরেন যেমন বিজেপি সরকার, সেখানে আপনার যদিও তারা বলে যে আমরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, কিন্তু আপনি যদি দেখেন ভারতে প্রায় 8% মতো মুসলমান আছে, বা ভারতে 15% মতো মুসলিম সেখানে আছে। তো আপনি ভারতের যারা বর্তমান ক্ষমতায় আছে বিজেপি সরকার, তো আপনি সেখানে দেখাতে পারবেন না একজন এমপি বা মন্ত্রীও যে এখানে কোনো মুসলিম নাই। তো তারা এখানে একটা মানে ধর্মনিরপেক্ষতার কথা বলার পরেও তারা এখানে নিরপেক্ষ অবস্থা থাকতে পারতেছে না। তারপরে দেখেন ভারতের যে আশা করে রাখার জন্য তারা যে কোনো অবলম্বন করতেছে, তো এটা আসলে খুবই উদ্বেগজনক। এবং জি জি আমরা যদি দেখি, দেখেন জি, আপনি কন্টিনিউ করুন। জি, তো এখন পারিপার্শ্বিক কারণেই আমরা, এবং পারিপার্শ্বিকতার কারণেই, যেমন দেখেন মানে আমরা যে ওয়াকফ বোর্ড এর যে বিল বাতিল হলো, এবং সেটা নিয়ে দেখেন মিডিয়াও কোনো হাইপ নাই, বা বাংলাদেশের মিডিয়া এই বিষয় নিয়ে প্রায় নিশ্চুপ, বা যারা যতটুকু প্রতিবাদ করা দরকার বা যতটুকু নিউজ করা দরকার সেটাও তারা করতে পারতেছে না বা করতেছে না। তো দেখেন ভারতে বা বাংলাদেশে যদি কোনো একটা মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায়, সেখানে আপনি দেখবেন যে বিভিন্ন মিডিয়া মানে এটা ফুলিয়ে ফেঁপিয়ে মানে বড় করার চেষ্টা করতেছে। তো এখানে এত বড় একটা আইন সংশোধন বা পাশ হলো, এখানে ওয়াকফ বোর্ডের অধীনে যে সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তিগুলোর সরকার কর্তৃক যে একটা নিয়ন্ত্রণ, সেটা এত বড় একটা হওয়ার পরে বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের রাজনৈতিক যারা আছে বা রাজনীতি করে, এরকম ভাবে কিন্তু ওইটা নিয়ে প্রতিবাদ বা করা হয়নি এখন পর্যন্ত। যদিও তারা এখন বলতে পারেন যে এখন গাজা ইস্যু চলতেছে, গাজা নরকীয় হত্যা যজ্ঞ চলতেছে, তারা এটা নিয়ে সবর, বা মিডিয়া এটা নিয়ে কিছু কথা বলতেছে। আমি তারপরে বলবো যে মিডিয়া শুধু গাজা নিয়ে কেন পড়ে থাকবে, বা মিডিয়া কেন ফিলিস্তিনে পড়ে থাকবে? আমরা তো সকলেই ভাই, ভারতের যে মুসলমান আছে বা ভারতের যে ভাই আছে সেও আমার ভাই, গাজাতে যে হত্যা হইতেছে সেও আমার ভাই। আমি বলতেছি যে দুইটাকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকটা রাজনীতিবিদদের। তো এক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে। জি, এখন আমি আপনার কথা শুনে ক্লিয়ারলি বুঝতে পারলাম যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে আমরা আমাদের পাশের মুসলিম ভাইদের বিষয়ে কোনো স্টেটমেন্ট দিতে পারছি না, কিন্তু তারা আবার আমাদের বিষয়ে ঠিকই বলতেছে যে আমরা আমাদের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। ইভেন আমাদের মিডিয়াও তাদের হয়ে
তাদের পক্ষে বা তাদের কোনো সত্যটা তারা উপস্থাপন ভাবে করছে না, তারা বিষয়টাকে একটি ডাইভার্টই করছে। তো একজন বাংলাদেশ হিসাবে আপনি কিভাবে চান যে এই বিষয়টা ধীরে ধীরে পরিবর্তন হোক? আপনি এখানে কি ল্যাকিং দেখছেন যে বাংলাদেশ কেন পারছে না একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিতে, বা মিডিয়া কেন পারতেছে না এক সত্য উপস্থাপন করতে? এখানে আপনি প্রধান কারণটা কি দেখেন? ধন্যবাদ। তো প্রথমে দেখেন আমাদের যে বাংলাদেশ আছে, যে দেশকে আমরা 1971 সালে আহ, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে, হাজার হাজার আহ, মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশটা আমরা পেয়েছি, শুরু থেকেই সেখানে 71 সালের পর থেকেই আমাদের রাজনীতিবিদদের বা যারা শাসন করেছে আমাদেরকে, তাদের একটা ধারণা ছিল যে আমরা যদি ভারতের গোলামি না করি তাহলে আমরা ক্ষমতা থাকতে পারবো না। তো এটা আমরা দেখে আসছি বিগত 15 বছরের, 17 বছরের আওয়ামী লীগের স্বৈরাচারের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে দেখবো যে আমাদের যে পররাষ্ট্রনীতিটা ছিল, সেখানে শুধু ভারতকে আমরা দিয়েই গেছি শুধু, কিন্তু আমরা পাইনি মানে তাদের কাছ থেকে আমরা কিছুই পাইনি ওইরকম ভাবে। যদি আমাদের পররাষ্ট্রনীতি যদি ভালো থাকতো বা শক্তিশালী থাকতো, তাহলে বিগত ফ্যাসিস্টের আমলে আমাদের অনেক কিছু আমরা ভারত থেকে দেওয়ার পরে আমরা পাইতাম, কিন্তু আমরা পাইনি। সেই মানে দেওয়ার অনুপাতে আমরা কিছুই পাইনি। এটা আমাদের পররাষ্ট্রনীতি একটা ব্যর্থতা। এবং শুধু ব্যর্থতাই না, এবং তারা যারা সরকারে থাকতো, তারা এটা মনে করতো যে আমাদের ভারতের গোলামি করে আমাদের থাকতে হবে। তো এই যে একটা ধারণা বা বিগত ফ্যাসিস্ট আমলের যে একটা পররাষ্ট্রনীতি গড়ে গিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে, বা বাংলাদেশের হয়ে যে পররাষ্ট্রনীতিতে গড়ে তুলে গেছেন, সেটার কারণে অনেকটাই এখন আমরা মানে পররাষ্ট্রনীতি ওইরকম ভাবে ইম্প্যাক্ট কোনো ফেলতে পারতেছি না। কিন্তু এখন এটা কিছুটা পরিবর্তন হচ্ছে। যেমন কিছুদিন আগে, গত 2 দিন আগে আপনার জেনে থাকবেন যে ভারতের বাংলাদেশের যে ট্রানজিট সুবিধা, তৃতীয় দেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত যে সুবিধা দিত সেটা বাতিল করার পরে মানে আমাদের কিছু সরকারি কর্মকর্তা তারা বলছে আমরাও এটা বাতিল করতে চাই। বা আপনার যদি সীমান্ত হত্যা এখন অনেকটাই কমে গেছে। তো এখানে কিছুটা পরিবর্তন হচ্ছে। তো এক্ষেত্রে মূল সমস্যাটা হচ্ছে আমাদের বিগত যে ফ্যাসিস্ট আমলে যারা যে পররাষ্ট্রনীতি গড়ে গেছেন ভারতের জন্য, তো সেটার কারণে এখন আমরা এটা করতে পারতেছি না, বা ভারতের বিরুদ্ধে, ভারতের যে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে যে কথা বলা দরকার সেটা আমরা এখনো কথা বলতে পারতেছি না ওইভাবে। যদি আমরা করতে পারতাম, বা যদি মানে আমাদের পররাষ্ট্র নীতিটা যদি সঠিক থাকতো, তাহলে আমরা এটা হয়তো করতে পারতাম। এখন মিডিয়ার কথায় আসি। বিগত ফ্যাসিস্টের আমলে মিডিয়া কিন্তু আওয়ামী লীগের দোসর ছিল, বা তারা ওইরকম আওয়ামী লীগের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। কারণ তাদের এখানে মানে কিছু রেস্ট্রিকশন ছিল সরকারের আমলে। বিগত ফ্যাসিস্টের আমলে তারা মিডিয়াকে একটা নিয়ন্ত্রণ করছেন এখানে। তো এই জন্য তারা ওইখানে যারা বিগত 15 বছর ধরে শাসন করে গেছেন, এখনো তাদের লোক এখনো আছে। তো এই কারণে এটা এখনো রাতারাতি পরিবর্তন হওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু পরিবর্তন হচ্ছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু আমরা প্রতিবাদ এখানে করতে পারতেছি, এক্ষেত্রে আমরা বলবো যে মিডিয়া বা পররাষ্ট্রনীতিতে একটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই মানে এটা আমরা একটা শক্ত প্রতিবাদ জানাতে পারবো ভারতের বিরুদ্ধে, বা আমাদের ভারতের আমাদের মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যে তারা আইনগুলো করবে তার একটা বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে পারবো বলে আমি আশা করি। জি, এখন আপনার কথা বুঝতে পারলাম। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব। এখন আমি আপনাকে বলবো যে এই ওয়াকফ যে বিলটা, বিতর্কিত একটা বিল তৈরি হলো, এবং এতে মুসলমানরা তাদের নিজের জমি এখন তাদের হাতে থাকতেছে না বলতে গেলে। এখন একজন ভারতীয় মুসলিমকে বা ভারতীয় মুসলিম সম্প্রদায় যারা আছেন, ভারতীয় মুসলিম আমাদের ভাই, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন, বা আপনি তাদের কি বলবেন, বা আপনি এই জায়গায় থাকলে আপনি কি করতেন? ধন্যবাদ। তো এখানে মানে ওয়াকফ বোর্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে নিজের ব্যক্তিগত সম্পদ মানে দখল হয়ে যাচ্ছে না, ব্যাপারটা এরকম না। মানে আমি যদি কোনো একটা জমি দান করি, মানে কোনো মসজিদ বা মাদ্রাসার জন্য বা কবরস্থানের জন্য, সেই জমিটা মানে সরকার এখানে হস্তক্ষেপ করতেছে। ওয়াকফ বোর্ডের অধীনে যে সম্পত্তিটা ছিল, জি, আমি মানে সেটা বলছি। আমি আসলে যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো আর কি, যে ধরেন একটা মুসলমান এরিয়াতে কিন্তু মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আছে। তো এই মসজিদটা যদি অস্তিত্ব না থাকে, তাহলে কিন্তু এটা বলতে গেলে
ওই সমাজের সবার উপরই আঙ্গুল তোলা। আমি সেটার কথা বলছি যে সেখানে জি সে পরিস্থিতিতে তাহলে আমরা কি করবো, মানে ভারতীয় জি মুসলমানরা ধন্যবাদ। কি করবে সেটা আর কি। তো ভারতের এই এই বিলটা পাস হওয়ার পরেই আমরা দেখতে পাইছি যে মানে মুসলমান যারা আছে এই ভারতের মুসলমানরা যারা আছে তারা এটা গণতান্ত্রিক উপায়ে তারা প্রতিবাদ করে যাচ্ছেন, এখনো করতেছেন, বা যারা আইনজীবী আছেন তারা আইনিভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন, বা এটার বিরুদ্ধেও তারা যতটুকু করা দরকার তারা করতেছে। এখন আমি যেটা পরামর্শ দিব হচ্ছে সেটা, যেহেতু ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক উপায়ে যতটুকু করা যায় সবটুকুই করতে হবে, এক নাম্বার। দ্বিতীয়টা হচ্ছে, এখন মুসলমানরা যেহেতু ভারত এরকম শক্তিশালী না এখন, যেহেতু তারা সংখ্যাগুরু হয়ে উঠতে পারে নাই, তো এখনো মানে আমার যতটুকু পরামর্শ থাকবে তাদের প্রতি, প্রথমত হচ্ছে রাজনৈতিক ভাবে তাদের শক্তিশালী হইতে হবে। দ্বিতীয়ত প্রশাসনিক ভাবে মানে যেন রাজনীতি করার কারণে যে প্রশাসনিক ভাবে যে আমরা একটা মানে ইম্প্যাক্টটা ফেলতে পারি, এরকম মানে একটা সমাজ ব্যবস্থা বা একটা রাজনৈতিক গণচেতনা এটা গড়ে তুলতে হবে। তো যদি গড়ে তুলতে পারি, তাহলে আমরা, আমার ধারণা যে তারা মুসলমানদের উপর এরকম হুটহাট কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। এখন যে আমি আপনার এই কথাটাও বুঝতে পারলাম, এখন আমি একটা অবজারভেশনের বিষয়টা যাচ্ছি। সেখানে আমি প্রায় দেখেছি যে ভারতের মুসলমানদের যে এতটা নিষ্পেষণ করা হচ্ছে, সেখানে ইউনিটির অভাব আমি দেখতে পেয়েছি। আপনি কি সেটা দেখতে পেয়েছেন কিনা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে সেখানকার মুসলমানদের ভেতরে এবং সম্ভবত সেখানে কোনো ইউনিটি নাই। যেমন আমাদের যদি সবাই একটা সংকটে থাকি তো কাউকে আমার লিডার মানা উচিত বা তাকে সমর্থন করা উচিত, সেরকম কিছু দেখতেছি না। আমার মনে হচ্ছে যে সারা মুসলিম উম্মাহ যেভাবে বিভক্ত, ভারতের মুসলিম উম্মাহরা সেরকম বিভক্ত। কারণ আমরা সবাইকে কম হলেও সেখানে 15 কোটি 16 কোটি মুসলমান আছে, কিন্তু সেরকম আমি কোনো ইউনিটি দেখিনি। তো আপনার কি মনে হয় যে সেখানে ইউনিটি ল্যাকিংস আছে, নাকি মনে করছেন যে না এটা আর কি সাধারণ একটা বিষয়, এটা যদি একটু ক্লিয়ার করতেন আর কি। জি ধন্যবাদ। এখানে ইউনিটির তো একটা ব্যাপার স্যাপার থাকেই, মানে এখানে তারপরেও আহ, যা সারা বিশ্বের মুসলমানদের মধ্যে মানে যেটা ইউনিটির কথা বললেন, ওইরকম আসলেই একটা সমস্যা, মানে মুসলমানদের মধ্যে মানে যে একটা দ্বন্দ্ব বা অন্তর্কলহ বা ইউনিটি যে না থাকা, সেটাও একটা বড় কারণ হতে পারে সেখানে। তারপরেও মানে আমরা যতটুকু ধারণা যে মানে আমরা তো ধারণা নেই মিডিয়া থেকে। এখন মিডিয়া আমাদেরকে কতটুকু মানে সংবাদ দিতেছে, বা এই মিডিয়ার সংবাদগুলো সত্য নাকি মিথ্যা, সেটা তো আমরা মানে ওইখানে গেলে না গেলে বুঝতে পারতেছি না ব্যাপারটা। যেমন বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে ভারত কিন্তু আমাদের মিডিয়া যে সন্ত্রাস সেটা কিন্তু প্রচুর লেভেলে তারা চালিয়ে আসছিল, যে ভারতে বাংলাদেশের মানে হ্যান ত্যান বা এরকম মানে যতটুকু মিথ্যা সংবাদ ছড়ানো যায় তারা কিন্তু সর্বত্র ছড়িয়ে দিয়ে আসছিল। তো এখন মিডিয়া যে সংবাদ যে আমরা জানতে পারি যেখানে তাদের মধ্যে ইউনিটি নাই বা যেখানে ইউনিটি দুর্বল, তো সেখানে একটা বড় প্রশ্ন যে মিডিয়ার কথা কি আসলে সত্য কিনা। তো যেহেতু আমরা ওখানে দেখতে পারতেছি না, কিন্তু এখানে এটা ভুল হতেও পারে, আবার সত্য হতে পারে। যেমন এই কিছুদিন আগে মানে যারা এই ওয়াকফ বোর্ড বাতিল করার পরে কিন্তু সেখানে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে অনেক রাজ্যে। আহ, এরকম মিছিল কিন্তু আমরা দেখতে পাইছি। তো সেখানে দেখতে পাওয়া মিছিলগুলা বা বড় বড় যে মিছিলগুলা হয়েছে সেগুলো দেখতে পাওয়ার অর্থ এটা যে কিছুটা সেখানে ইউনিটি আছে, একবারে যে নাই ব্যাপারটা এরকম না। বাকি ব্যাপারটা তো আমাদের কিছু থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু কিন্তু কিছু কিছু প্রশ্নে মুসলমানরা সব এক। যেমন বাংলাদেশে দেখেন, বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনেক ডিফারেন্ট আছে, রাজনৈতিকভাবে অনেকগুলা ভাগ আছে, কিন্তু দেখেন ফিলিস্তিনের যে গণহত্যা তার পক্ষে কিন্তু আমরা সবাই এক। আবার আপনি দেখেন মুসলমানদের মধ্যে অনেক ডিফারেন্ট থাকতে পারে, বা ইসলামী দলগুলো থাকতে পারে, কিন্তু দেখেন আপনি যখন কোরআন শরীফ নিয়ে কথা বলবেন বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বা কটূক্তি বলবেন, দেখবেন যে সব মুসলমান এক, যে নামাজ পড়ে না সেও এক। তো সেখানে ভারতে যে এখানে থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে, এক 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 মুসলমান আর এক মুসলমান ভাইকে দেখতে নাই পারে, স্বাভাবিক, কিন্তু ওয়াকফ বোর্ডটা যে হয়েছে বা এটা তো আমাদের একটা মানে আবেগের বিষয়। মুসলিমদের জন্য বিশেষ করে মাদ্রাসা, মসজিদ, তারপরে কবরস্থান, এটা যেহেতু আবেগের বিষয়, তো সেখানে আমার মনে হয় যে তাদের সর্বোচ্চ ঐক্য সেখানে আছে। তারপরেও যেহেতু মুসলমানরা সেখানে আহ প্রশাসনিক ভাবে একটু দুর্বল,
রাজনৈতিকভাবে কিছুটা দুর্বল, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, এক্ষেত্রে মুসলমানরা তাদের সাথে পেরে উঠতে পারতেছে না। আমি এটাই মনে করি। জি, জি, আপনার কথা আমি বুঝতে পেরেছি। এখন আমি একটা প্রশ্ন নিয়ে আনতেছি, সেটা হলো এই যে আমরা দেখতে পেরেছি যে ফিলিস্তিন ইস্যুটাই যে কথাটা আনলেন, আমি এখানে বলি যে ভারতে কিন্তু বিজেপি তরফ থেকে একাধিক জায়গায় দেখা গেছে যে তারা ইসরায়েলের হয়ে মিছিল করছে, আবার তারা একাধিক আইন প্রণয়ন করছে যেখানে তারা মুসলমানদেরকে নিষ্পেষণ করতে যাচ্ছে। তো এরকম কট্টর ইসলাম বিরোধী বা মুসলিম বিরোধী তাদের যে আগ্রাসন বা মনোভাব, এটা ভারত রাষ্ট্রকে কতটুকু ক্ষতি করবে এবং আমাদের জন্য এটা কতটুকু রিস্কি, প্লাস ভারতের মুসলমানদের জন্য এটা কতটুকু চ্যালেঞ্জিং অবস্থা সামনে আসতে যাচ্ছে, এ নিয়ে আপনার অভিমতটা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন ছিল হচ্ছে মুসলমানদের যে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতি, এই চ্যালেঞ্জিং জি, পরিস্থিতিতে আগামীতে মুসলমানদের ভবিষ্যৎ কি? জি, জি, ভারতের দেখেন, মুসলমানদের ভবিষ্যৎ কি? জি, ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ কি? দেখেন, ভারতের আহ, একটা রাজ্য, কয়েকটা রাজ্য যেমন মণিপুরা, নাগাল্যান্ড যে আছে, জি, তাদেরকে যখন দিনের পর দিন অত্যাচার করা হয়েছে, তাদের যে মৌলিক অধিকার বা ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটা যখন না দেওয়া হয়েছে, তখন তারা কি করছে? সেখানে অধিকারের জন্য রাজনৈতিকতার পাশাপাশি তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে। তারা আহ, এই এই কয়েকটা রাজ্যকে অস্থিতিশীল করার জন্য বা তাদের অধিকার আদায় করার জন্য এই রাজ্যগুলোতে অস্থিতিশীল অবস্থা তৈরি করতেছে। তো এখন আমার ধারণা বা এরকম হতে পারে যে মুসলমানদের বর্তমান যে লাজুক পরিস্থিতি ভারতে, বিশেষ করে ভারতে উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের যে আহ, পরিস্থিতি, সেখানে তাদের ন্যূনতম যে মৌলিক অধিকার সেটা থেকে ব্যাহত করা হচ্ছে। তাদের যে যে কোনো ধরনের অধিকার, বাঁচার অধিকার বা স্বাধীনভাবে চলাফেরার যে অধিকার, এবং আপনি আহ, করতে পারবেন যে একটা মাত্র আমাদের গরুর গোস্ত খাওয়ার অপরাধে একটা পরিবারকে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বা বিভিন্ন মুসলমান মেয়েদেরকে ধর্ষণের পর বিজিবি সেনারা তাদের বিচার না পেয়ে ওই ধর্ষককে আবার মানে বিচার থেকে মুক্তি দিয়ে দিয়েছে। তা বিভিন্ন ধরনের প্রায় উত্তরপ্রদেশে প্রায় আহ, গত 2 বছরে আমি পরিসংখ্যান দিই, প্রায় 15 লাখ বাড়ি ধ্বংস করেছে, প্রায় 70 লক্ষ মানুষ এখানে বাস্তুচ্যুত করা হয়েছে, যেখানে 70% বা সেখানে অধিকাংশ ক্ষেত্রেই মুসলমান। এই যে আমাদের যে অধিকার হরণ করা হচ্ছে এখন বা সামনে আরো হবে, তো সেখানে মানে আমার যে ধারণা সেটা হচ্ছে যে এটা বুমেরাং হতে পারে। যেমন মানে তারা অধিকারের জন্য, অধিকার আদায় করার জন্য যে কোনো পরিস্থিতি বা যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। যেমন আরো যদি আপনি ইতিহাস দেখেন, ভারতের ইতিহাস দেখেন, 1983 সালে আহ, আপনার দিল্লি যে গণহত্যা ছিল ওইটা আছে। তারপর 1987 সালে হাসিমপুরা গণহত্যা, 1992 সালে মুম্বাই দাঙ্গা, তারপর আপনার 2020 সালে যে দিল্লি যে দাঙ্গা হয়েছিল, এটা যে মুসলমানদের জন্য চরম একটা হতাশাজনক বা চরম মানে একটা দুঃখজনক যে ঘটনা। এই ঘটনার পরে তারা যদি দেখে যে ভবিষ্যতে আমাদের আরো অবস্থা খারাপের দিকে যাচ্ছে বা আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আমাদের করার মতো আর কিচ্ছু নাই, তো সেখানে মানে তারা অস্ত্র হাতে তুলে নিতে পারে, একটা বুমেরাং বা একটা অস্থিতিশীল করে তুলতে পারে, এরকম হতে পারে। যেমন মুসলমানদের ইতিহাস এরকম যে মানে তারা যেখানে অন্যায় বা তারা যেখানে যদি মানে তাদের উপর যে অন্যায় করা হয়েছে, যে অন্যায়ের চূড়ান্ত পর্যায়ে যখন তারা গেছে বা এই দুঃশাসনের চূড়ান্ত পর্যায়ে যখন গেছে, তখন মুসলিমরা আবার নতুন করে জাগতে শুরু করেছে। যেমন আপনি যদি দেখেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজির কথা যদি আমরা বলি, তো আহ, তাকে এক মেয়ে চিঠি দিয়েছিল যে আমাদের এখানে মুসলমানরা ভালো নেই, আমাদেরকে এখানে ধর্ষণ করা হয় বা আমাদের চিরতহানি করা হয়। তখন সে মাত্র 17 জন আহ, মুসলিম সৈন্য নিয়ে পুরো বাংলা দখল করেছিলেন। তো এই ইতিহাসগুলো আমাদের জানা। তারপরে আপনার এরকম অসংখ্য ইতিহাস আছে যারা মুসলমানদের, যেমন আপনি যদি মঙ্গোলিয়ানদের ইতিহাস আমরা শুনি, সেখানে আপনার প্রায় সারা বিশ্বের মুসলমানদের প্রায় গণহত্যা করতে করতে প্রায় মুসলমানদের অবস্থা এতটাই নাজুক ছিল যে তারা তারা ভেবে নিয়েছিল এখন ইমাম মাহাদি আসবে এবং ইমাম মাহাদি এসে আমাদের উদ্ধার করবে। কিন্তু সেখান থেকে মুসলমান আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার পৃথিবী শাসন করছে, আবার ওসমানীয় সাম্রাজ্য সেখান থেকে গঠন করা হয়েছে। তো এজন্য আমার ধারণা যে মুসলমানরা ভারতে যখন
আহ অত্যাচারের চূড়ান্ত লেভেলে পৌঁছাবে, তখন আবার তারা জেগে উঠবে, তারা আবার অস্ত্র হাতে নিবে, অস্ত্র হাতে নিয়ে তাদের অধিকার আদায়ের জন্য যে কোনো কিছু করতে পারে। প্রয়োজনে ভারতকে অস্থিতিশীল অবস্থা করে দিয়ে তারা আবার আহ, নতুন করে আবার আহ, জেগে উঠতে পারে। যেমন আমরা হাদিসে আছে যে গজওয়াতুল হিন্দ নামে যে এটা ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একটা সময় যখন আহ, হবে, যখন মুসলমান এবং যারা কাফের আছে তাদের সাথে চূড়ান্ত লেভেল লড়াই হবে, এবং সেখানে অধিকাংশ মুসলমানরাই এখানে শাহাদাত বরণ করবে, এবং যারা মুসলমান বিশ্বাস করবে তারা একটা সময় আহ, বিজয় অর্জন করবে। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে এখন আমাদের অবস্থা যদিও কিছুটা নাজুক, কিন্তু একটা সময় আমরা অধিকার আদায়ের জন্য যখন দেখবো যে আমাদের উপায় নাই কোনো, আমাদের ঘুরে দাঁড়াতে হবে, তখন একটা সময় মুসলমান আবার ঘুরে দাঁড়াবে, অস্ত্র হাতে নেবে, বা ভারতকে অস্থিতিশীল করে তুলে আবার আমাদের অধিকার আমরা আদায় করে নিতে পারবে, বা ভারতের মুসলমানরা যারা আছে তারা অধিকার আদায় করে নেবে বলে আমি বিশ্বাস করি। এখন শেষ একটা প্রশ্ন করব, তারপর আর কি আমাদের এই টক শো শেষ হবে। প্রশ্নটা হচ্ছে, আমরা তো যেহেতু আবার ফিলিস্তিন ইস্যুটাই আসি, ফিলিস্তিনে যে তারা যে ইহুদিদেরকে পুনর্বাসন করতে সাহায্য করছে যে পশ্চিমারা, তাদের একটা উদ্দেশ্য আছে। আমরা জানি যে পশ্চিমারাও ইহুদি বিদ্বেষী। তাদের একটা ভয় আছে, যদি ইসরায়েল ফল করে তাহলে হয়তো বা মুসলমানরা এইসব ইহুদিদেরকে পশ্চিমের দেশগুলোতে পাঠিয়ে দিবে, যে তোমাদের থেকে আসছে, তোমরা নিয়ে যাও। এটা তারা অনেকেই আছে যারা একটু ভয় পায় আর কি, কারণ অনেকেই চায় না আর কি যে তারা ইউরোপের বা আমেরিকান নর্মাল সোসাইটির সাথে খুব একটা মিলে যাক। তো আপনি এখানে কি দেখেন যে ভারতে যে এই অস্থিতিশীল মুসলমানদের প্রতি যেসব একের পর এক আঘাতগুলো করা হচ্ছে, আমাদের সকল্ড কিছু মানবতাবাদী সংগঠন বা মানবাধিকার যারা কর্মী হিসাবে পরিচয় দেন, তারা কেন এখানে কিছু বলছে না? ইসরায়েলে কিছু করছে না, তার একটা কারণ দেখলাম। এখন আপনি কি মনে হয় যে ভারতে এটা না করার কারণ কি? ধন্যবাদ। দেখেন, মানবাধিকার যারা কর্মী আছেন, যা মানবাধিকার যে সংস্থাগুলো আছে, এখন আমাদেরকে দেখতে হবে যে মানবাধিকার সংস্থাগুলা কাদের আন্ডারে চলায়, এটা একটা মূল পয়েন্ট। বা কারা কারা চালায় এগুলা। দেখেন, আপনি মুসলমান যারা আছেন তারা যদি কোনো একটা অপকর্ম করে, বা তারা যদি কোনো একটা কিছু করে, সেটা দেখবেন আপনার মানবাধিকার কর্মীরা হ্যান এরকম মানে ফুলিয়ে ফাঁপিয়ে তারা বিভিন্ন ধরনের প্রচলন চালাবে যে এই মুসলমান মানে জঙ্গি, হ্যান ত্যান, বা তারা এরকম এরকম করতেছে। কিন্তু আপনি তারপরে দেখবেন মুসলমানদের উপর যদি অত্যাচার হয় তাহলে সেটা নিয়ে তাদের কোনো কথা নেই। যেমন হামাস, ইসরায়েলের কথা যেহেতু আসছে, হামাস 7 অক্টোবর যে ইসরায়েলে ঢুকে কিছু বন্দীদের ই করছিল, বা এই বন্দি করছিল আর কি, কিছু লোকদের বন্দি করছিল, তারা পশ্চিমা ঘরানার যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা বলতেছিল এই ইসরায়েলের বন্দীদেরকে বা ইহুদি বন্দীদেরকে তারা ধর্ষণ করেছে, হ্যান করছে, ত্যান করছে, তাদেরকে যেভাবে হোক উৎখাত করতে হবে, মানে যতটুকু মানে বাড়িয়ে বলা যায় আর কি। যদিও পরে হামাসের যারা বন্দী আছে, যারা, তারা কিন্তু বলছিল আমাদের সাথে তারা কোনো খারাপ ব্যবহার করে নাই। অথচ মানবাধিকার সংস্থাগুলো কি বললো, তাদের পক্ষে নিয়ে কথা বলে যে হামাস অমুক করছে, এর করছে, দান করছে, দান করছে, দর্শন করছে, আমাদের অত্যাচার করছে। এটা নিয়ে তারা বহুত ই করলো, কিন্তু তৎক্ষণিক দেখেন আপনার ইসরায়েল ফিলিস্তিনে কত হাজার হাজার মুসলমান এখানে হত্যা করতেছে, বা তাদের মুসলমান যে বন্দীগুলো আছে তাদের উপর কতটা নির্মম অত্যাচার চালাইতেছে, এখানে তারা নীরব। এখান থেকে, এবং ভারতের ব্যাপারটা এরকম, ভারতে বাংলাদেশে যদি কোনো একটা অঘটন ঘটে, মুসলমানদের প্রতি যদি হিন্দু কিছু ঘটে, তাহলে সেটা তাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে তুলবে, এই মুসলমান না মানে হ্যান তেন এরকম। কিন্তু তারপরে যদি আমরা দেখতে পাই যে মুসলমান যদি অত্যাচারিত হয়, তাহলে সেটা তারা অন্যায়, এটা নিয়ে তারা অত মাথা কামায় না। এর জন্য আমরা বুঝতে পারি যে না, মানবাধিকার সংস্থাগুলো বা বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো আছে, সেগুলো আসলে উদ্দেশ্য বা লক্ষ্য আমার কাছে ভালো মনে হয় না। আমার কাছে মনে হয় যে না, তারা আসলে তাদেরই গোলামি করতেছে, মুসলমানদেরকে মানে ই করার জন্য, মানে তাদের ইমেজ, মুসলমানদের ইমেজ নষ্ট করার জন্য তারা সবসময় কাজ করে থাকে। এই মুসলমানদের ইমেজ, জাতিগত বিদ্বেষটাকে দায়ী করছেন আর কি। তারা জাতিগতভাবে মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে সত্য কথা তারা বলতে চাচ্ছে না, এই তো। সত্য কথা বলতে চাচ্ছে না, বা এরকম হতে পারে যে তারা যারা সংস্থাগুলো চালায় তাদেরকে বলতে দেয় না, বা
এরকম হতে পারে কিছু রুলস রেস্ট্রিকশন আছে যা আমরা আমরা সবসময় মুসলমানদের বিরুদ্ধে বলবো, মুসলমানদের পক্ষে গেলে আমরা এরকম কিছু বলবো না। আমাদের স্বার্থের পক্ষে গেলে, স্বার্থের পক্ষে যা আছে আমরা সেটা বলবো, স্বার্থের বিপক্ষে গেলে আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না। এটা হতে পারে। জি, 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 আপনার কথা বলেছি। অনেক ধন্যবাদ আপনাকে। এখন প্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অজস্র ধন্যবাদ। জনাব আমিনুল ইসলাম, আপনার সময় গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি সামনে আবার একদিন দেখা হবে ইনশাল্লাহ। তো এই জি। বলে আজকে আমি অনুষ্ঠান শেষ করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।